জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। সঙ্গে আছে আমি সিফাত শাহরিয়ার। ডিসেম্বরে নির্বাচন সম্ভব। রোববার ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে এই বিষয়ে ফের জোর দেয়া হয়েছে বলে জানালেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, সব বিষয়ে সবাই একমত না হওয়াটাই গণতন্ত্রের সৌন্দর্য। তবে দেশের বৃহত্তর স্বার্থে ও গণতন্ত্রে যেটা প্রয়োজন সেটাই বিএনপি করবে বলে আশ্বস্ত করেন সালাহউদ্দিন আহমেদ। হয়তোবা আমরা জাতীয়ভাবে সব বিষয়ে একমত পোষণ করতে পারবো না, এটাই হচ্ছে বিউটি অফ দ্য ডেমোক্রেসি। কিন্তু আমরা আলাপ আলোচনা করব, আমরা কোথাও কোথাও দ্বিমত পোষণ করব, কোথাও কোথাও হয়তো আমরা একমত হতে পারবো, কোথাও আমরা একমত হওয়ার কাছাকাছি আসতে পারবো। এইভাবেই একটা জাতীয় ঐক্যমত্য সৃষ্টি হবে। সকল বিষয়ে যদি ঐক্যমত্য সৃষ্টি হয় সকল রাজনৈতিক দলের মধ্যে, স্টেক হোল্ডারদের মধ্যে, তাহলে হবে সেটা একটা অনন্য অপূর্ব জিনিস। আমরা সেইটাই গ্রহণ করব যেটা এই জাতির জন্য বৃহত্তর স্বার্থ সংরক্ষণ করবে। এদিকে ডিসেম্বর থেকে এপ্রিলের মধ্যে জাতীয় নির্বাচনের দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী। ঐকমত্য কমিশনের সঙ্গে সর্বদলীয় বৈঠক শেষে একথা বলেন দলটির নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। আমাদের পক্ষ থেকে আমরা বলেছি, জুন এবং মে মাস আবহাওয়াগতভাবে নির্বাচন অনুষ্ঠানের জন্য উপযোগী নয়। তাহলে মে জুন বাদ দিলে ওনার যে কমিটমেন্ট আছে, কমিটমেন্টের যে টাইম লাইন, সেটা হচ্ছে ডিসেম্বর থেকে এপ্রিল। এর মাঝে একটি রোজা আছে এবং আমরা বলেছি আমরা এর ভিতরেই আপনি একটা ডেট ঘোষণা করবেন। আমরা এ ব্যাপারে খুব রিজিড হতে চাই না, আমরা ফ্লেক্সিবল, এবং আপনাকে কোনো ডেট আমরা নির্দেশও দিতে চাই না, ডিক্টেটও করতে চাই না। আপনি আমাদের সেন্টিমেন্ট অবশ্যই আজকে প্রকাশ পেয়েছে, আপনি বুঝেছেন। এদিকে ৩০ কার্যদিবসের মধ্যে জুলাই সনদ ঘোষণার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি। তবে এই সনদ ঘোষণার আগে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা না দেওয়ারও আহ্বান জানায় দলটি। ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম আরও বলেন, নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে। সরকারের যে প্রতিশ্রুতির সময় জুলাই ঘোষণাপত্র দেওয়ার কথা ছিল, আমরা সেটির অগ্রগতি সম্পর্কে জানতে চেয়েছি এবং ৩০ কার্যদিবসের মধ্যেই যাতে জুলাই ঘোষণাপত্রটি জারি করা হয় সে বিষয়ে আমরা জোর আহ্বান জানিয়েছি। জুলাই মাস আসতেছে, 1 বছর পূর্তি হবে আমাদের গণ অভ্যুত্থানের। 5ই আগস্টের আগেই এই জুলাই মাসের মধ্যেই যাতে জুলাই সনদটি কার্যকর করা হয়, সকলের স্বাক্ষর নিয়ে আমরা যাতে জুলাই সনদ করতে পারি। এবং জুলাই সনদ কার্যকর হওয়ার আগে নির্বাচনের তারিখ ঘোষণা করা ঠিক হবে না। জুলাই সনদ ঘোষণার আগেই যদি নির্বাচনের তারিখ ঘোষিত হয় তাহলে সংস্কার প্রক্রিয়া ব্যাহত হতে পারে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, সবার মতামত নিয়ে জুলাই সনদ প্রণয়ন করা হবে, এটি সরকারের লক্ষ্য। সরকার জুলাই সনদের কাছাকাছি পৌঁছে গেছে। সর্বদলীয় বৈঠকের স্বাগত বক্তব্যে একথা বলেন প্রধান উপদেষ্টা। বিকাল 4:30 থেকে ফরেন সার্ভিস একাডেমিতে সর্বদলীয় বৈঠক শুরু হয়। রাজনৈতিক দলগুলোর সাথে যতটুকু দূরত্ব ছিল, আলোচনার মাধ্যমে সেই দূরত্ব গুছিয়ে আরও কাছাকাছি পৌঁছে যাবে বলেও আশা করেন প্রধান উপদেষ্টা। বিভক্তির জন্য রাজনীতি নয়, ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান ডক্টর ইউনূস। প্রথম পর্বে আমরা কি করলাম, এটা যত কিছু ইস্যুজ আছে, যত কিছু রিকমেন্ডেশন, সুপারিশ আছে, তার মধ্যে কিভাবে আমরা একমত হলাম, কারা কোনটাতে একমত হলো, সব মিলিয়ে শেষ পর্যন্ত আমরা জুলাই সনদ করব। এইটাই হলো আমাদের লক্ষ্য, যেখানে আমরা সবার ঐক্যমত্যগুলো তুলে ধরবো। দ্বিতীয় পর্বে কি হবে, আমি আলী রিয়াজ সাহেবের সঙ্গে আলাপ করছিলাম। দ্বিতীয় পর্বে হলো অনেকগুলো বিষয় আছে, কাছাকাছি এসে গেছি, আরেকটু হলে আমাদের তালিকাতে আরেকটা সুপারিশ যুক্ত হয় ওই ঐক্যমত্যের সুপারিশে। তো এই সুযোগ যেন আমরা হারিয়ে না ফেলি। এই দ্বিতীয় পর্বের আমি যদ্দূর বুঝছি, প্রফেসর আলী রিয়াজ তারা ব্যাখ্যা করবেন, যে এই আলাপটা নিয়ে যেটুকু তফাৎ ছিল, দূরত্ব ছিল, সেই দূরত্বকে গুছিয়ে এনে যাতে আমাদের জুলাই সনদে বর্তমানে যতগুলো ঐক্যমতের বিষয় আছে তার মধ্যে যে আরো কিছু যোগ করতে পারে, দেখতে সুন্দর লাগবে, জাতীয় একটা সনদ হলো, অনেকগুলো বিষয়ে আমরা একমত হতে পেরেছি, জাতি হিসেবে আমরা গর্বিত জাতি হিসেবে দাঁড়াতে পারে, যে আমরা তো এরকম বিভক্তিকরণের প্রক্রিয়ার মধ্যে রাজনীতি সৃষ্টি করিনি, আমরা সৃষ্টি করছি ঐক্যবদ্ধ হওয়ার জন্য, দেশের উন্নতির জন্য, দেশের মঙ্গলের জন্য।
2025-26 অর্থ বছরের জন্য 7,90,000 কোটি টাকার বাজেট প্রস্তাব করেছে সরকার। বিকেলে বাজেট উপস্থাপন করে অর্থ উপদেষ্টা বলেছেন, আসছে অর্থ বছরের বাজেটে প্রবৃদ্ধির গতির চেয়ে অর্থনীতিকে মজবুত করার দিকে বেশি জোর দেওয়া হয়েছে। বিকেলে 3টায় বাংলাদেশ টেলিভিশনে সরাসরি বাজেট বক্তৃতা শুরু করেন অর্থ উপদেষ্টা। শুরুতেই তিনি বলেন, আওয়ামী লুটপাটে বিধ্বস্ত অর্থনীতির এক ক্রান্তিকালে দায়িত্ব নিয়েছে অন্তর্বর্তী সরকার। সার্বিক রাজস্ব আহরণ ও ব্যয়ের অগ্রগতি বিবেচনায় চলতি 2024-25 অর্থবছরের বাজেট সংশোধনও সমন্বয় করতে হয়েছে। 2024-25 অর্থবছরের সম্পূরক বাজেটের রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা মূল বাজেটে 23,000 কোটি টাকা হ্রাস করে 5,18,000 কোটি টাকার প্রস্তাব করছি। প্রস্তাবিত সংশোধিত ব্যয় চলতি 2024-25 অর্থবছরের সরকারি ব্যয় 53,000 কোটি টাকা হ্রাস করে 7,44,000 কোটি টাকা নির্ধারণের প্রস্তাব করছি। এর মধ্যে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আকার 2,65,000 কোটি টাকা হতে 49,000 কোটি টাকা হ্রাস করে 2,16,000 কোটি টাকা নির্ধারণের প্রস্তাব করছি। 2025-26 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে এসেছে কর কাঠামোর বড় পরিবর্তন। প্রস্তাবিত বাজেটে আমদানি শুল্ক যেমন পুনর্বিন্যাস করা হয়েছে, তেমনি সম্পূরক শুল্ক এসেছে পরিবর্তন। অনেক পণ্যে নতুন করে শুল্ক বসানোর প্রস্তাব এসেছে অর্থ উপদেষ্টার পক্ষ থেকে। আবার কিছু পণ্যে এসেছে শুল্ক কমানোর প্রস্তাবও। স্থানীয় শিল্পকে সুরক্ষা দিতেই এমন উদ্যোগ সরকারের। প্রস্তাবিত বাজেটে প্লাস্টিক জাত হোম কিচেন ওয়্যারের বর্তমান ভ্যাট 7.5 থেকে বাড়িয়ে 50% প্রস্তাব করা হয়েছে। মোবাইল ফোনে বিদ্যমান ভ্যাট অব্যাহতি সুবিধা কিছুটা হ্রাস করার প্রস্তাব এসেছে। ব্লেডের উৎপাদন পর্যায়ে ভ্যাট 5% থেকে বাড়িয়ে করা হয়েছে 7.5%। বাড়বে দেশীয় টেক্সটাইল মিলে উৎপাদিত কটন সুতার ভ্যাটও। উৎপাদন পর্যায়ে করের পরিমাণ বাড়ছে কেজিতে 2 টাকা। ভাড়ার তালিকায় আরও আছে অনলাইন কেনাকাটা, ওটিটি সাবস্ক্রিপশনের মতো সেবা। আরও বাড়ছে নির্মাণ সামগ্রীর দাম, অটোরিকশা মোটরের কাস্টম শুল্ক, সিগারেটের পেপার, তামাক বীজ, সয়াবিন মিল ও উড়োজাহাজের কাস্টম শুল্ক। প্রতি টন চিনির শুল্কের মূল্য 500 টাকা কমতে পারে। কমার তালিকায় আরও আছে ইন্টারনেট সেবা, স্যানিটারি ন্যাপকিন, প্যাকেটজাত তরল দুধ। সরবরাহ পর্যায়ে আইসক্রিমের সম্পূরক শুল্ক কমবে 5%। 16 থেকে 40 আসন বিশিষ্ট যেই সরবরাহ রয়েছে সেই পর্যায়ে আইসক্রিমের সম্পূরক শুল্ক কমবে 5%। অন্তর্বর্তী সরকারের বাজেটে গুণগত দিক থেকে কোনো পরিবর্তন আসেনি বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে বনানীতে প্রস্তাবিত বাজেট নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ কথা বলেন তিনি। এই বাজেট বাস্তবায়ন আগামী সরকারের জন্য সহজ হবে না বলেও মনে করেন তিনি। আগের যেভাবে বাজেট চলে আসছে, মূলত সেখান থেকে আমরা খুব একটা সংখ্যার তারতম্য ছোটখাটো হয়েছে, কিন্তু প্রিন্সিপালের যে বাজেটের যে প্রিন্সিপাল, ওই জায়গাটাই কিন্তু আমরা আগের মতো রয়ে গেছি। অনেকটা সেই জায়গা থেকে খুব একটা বেরোতে পারেনি। এই বাজেটের আপনার রাজস্ব আয়কে ভিত্তি করে আসলে বাজেট করা উচিত। তাহলে আপনার প্রাইভেট সেক্টরে মানি ফ্লোটা থাকলো, তার বিনিয়োগ থাকলো এবং ইন্টারেস্ট রেটটা কমে আসলো, আপনার বিদেশ থেকে ঋণটা কমে আসলো, ঋণ সার্ভিসিং কমে, যে সুদের হার, সুদটা কম পেমেন্ট করতে হবে, কিন্তু সেই জায়গা থেকে আমরা খুব একটা সরে আসতে পারি নাই। খাদ্য, স্বাস্থ্য ও শিক্ষা খাতে অর্থ বরাদ্দ কমানোয় উদ্বেগ প্রকাশ করেছে সিপিডি। আর বিদ্যুৎ জ্বালানি ঋণের সুযোগ বাড়ানোর দাবি জানিয়েছে সংস্থাটি। তবে নারী উদ্যোক্তা নিয়ে ফান্ড তৈরি করাকে স্বাগত জানিয়েছেন সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন। যদি আমরা রাজস্ব পদক্ষেপ দেখি, রাজস্ব, কারণ এই যে বাজেটের কার্যক্রমগুলি, উন্নয়ন কার্যক্রম এবং রেভিনিউ কার্যক্রম ইত্যাদির জন্য বিভিন্ন ধরনের রাজস্ব পদক্ষেপ যেগুলো নেওয়া হয়েছে, যেটা সকলের জন্য গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে কর কাঠামোর মধ্যে করের ক্ষেত্রে যে করমুক্ত আয়ের সীমা 3.5 লাখ অর্থাৎ 3.5 লাখ টাকা থেকে 3,75,000 টাকা করা হয়েছে। এটা একটা ভালো পদক্ষেপ।
মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় ওসি প্রদীপ ও পুলিশ পরিদর্শক লিয়াকত আলীর মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। এসআই নন্দদুলাল সহ 6 জনের যাবজ্জীবনের সাজা বহাল রাখা হয়েছে। এছাড়া সব আসামিকে 50,000 টাকা করে জরিমানা করা হয়েছে। রায়ে সন্তুষ্ট মেজর সিনহার পরিবার। সোমবার বিচারপতি মোস্তাফিজুর রহমান ও বিচারপতি সগির হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। 2022 সালের 31 জানুয়ারি কক্সবাজার আদালত ওসি প্রদীপ কুমার দাস ও পরিদর্শক মোহাম্মদ লিয়াকত আলীকে মৃত্যুদণ্ড এবং অপর 6 আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া আসামিরা হলেন টেকনাফ থানার এসআই নন্দদুলাল রক্ষিত এবং কনস্টেবল রুবেল শর্মা, সাগর দেব, মোহাম্মদ নুরুল আমিন, মোহাম্মদ আয়াজ ও নিজামুদ্দিন। 2020 সালের 31 জুলাই রাতে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভে সড়কে শাবলাপুর তল্লাশি চৌকিতে লিয়াকত আলীর গুলিতে নিহত হন সিনহা মোহাম্মদ রাশেদ খান। নিবন্ধন ও প্রতীক ফিরে পেতে নির্বাচন কমিশনের ইতিবাচক সাড়া পেয়েছে জামায়াত ইসলামী। আইনি প্রক্রিয়া শেষে দ্রুত সময়ের মধ্যে আদালতের নির্দেশনা বাস্তবায়নে কমিশন কাজ করছে বলেও জানান দলের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। এই মিটিংয়ে এই আদালতের রায় এক্সিকিউশনের ব্যাপারে যে আমরা আবেদন করেছি ইলেকশন কমিশনের কাছে, সেটার উপরে ডিসকাশন হয়েছে। সেই প্রেক্ষিতে ওনারা আমাদেরকে পজিটিভলি রেসপন্স করেছেন এবং অফিসিয়াল প্রসিডিউর যতটুকু সময় লাগে ভেরি আর্লি এজ পসিবল এটা দ্রুত ওনারা কার্যকর করবেন বলে আমাদেরকে পজিটিভলি জানিয়েছেন। সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ বাতিলের দাবিতে তথ্য সম্প্রচার এবং স্থানীয় সরকার উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছেন সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরাম। অন্যদিনের মতো সোমবার ও পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ বাতিলের দাবিতে সকাল 11টার দিকে সচিবালয়ে জমায়েত হয়ে বিক্ষোভ করেন কর্মচারীরা। ঈদের পর সরকারি প্রতিষ্ঠানে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন বিক্ষুব্ধরা। পরে দুই উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেন ঐক্য ফোরামের নেতারা। কাপ্তাই হ্রদের পানির স্তর বাড়ায় উৎপাদন বেড়েছে দেশের একমাত্র পানি বিদ্যুৎ কেন্দ্রে। কয়েকদিন আগেও সেখানে উৎপাদন ছিল মাত্র 40 মেগাওয়াট, এখন তা বেড়ে দাঁড়িয়েছে 155 মেগাওয়াটে। সোমবার সকালে কাপ্তাইয়ের কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের 5টি ইউনিটের মধ্যে 4টি চালু হয়। এর মধ্যে 1, 2 ও 4 নম্বর ইউনিট থেকে উৎপাদিত হয় 40 মেগাওয়াট করে এবং 5 নম্বর ইউনিট থেকে 35 মেগাওয়াট। বর্তমানে কাপ্তাই হ্রদের পানির পরিমাণ 87.34 ফুট MSL, যা নিয়মিত অবস্থানের তুলনায় 11 ফুট বেশি। গত কয়েক দিনের টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে হ্রদে পানি বাড়ায় এই উৎপাদন বৃদ্ধির সুযোগ হয়। কেন্দ্র কর্তৃপক্ষ বলছে পানি আরও বাড়লে চালু করা হবে বন্ধ থাকা 3 নম্বর ইউনিটটিও। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। রাশিয়া ইউক্রেনের মধ্যে দ্বিতীয় দফায় শান্তি আলোচনা তুরস্কের ইস্তাম্বুলে শুরু হয়েছে। এতে মধ্যস্থতা করছে তুরস্ক। স্থায়ী যুদ্ধবিরতি এবং দীর্ঘ সময়ের জন্য শান্তি প্রতিষ্ঠায় করণীয়গুলো তুলে ধরবেন দুই পক্ষের প্রতিনিধিরা। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফাদিনের আশা, এই আলোচনার মাধ্যমে একটি টেকসই শান্তি প্রতিষ্ঠা হবে। যুদ্ধবিরতিতে পৌঁছাতে রাশিয়া ও ইউক্রেনকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন তিনি। গেল মাসে প্রথম দফায় আলোচনার যুদ্ধবিরতি নিয়ে কার্যকর কোনো ফল আসেনি, তবে দুই পক্ষের মধ্যে 1000-এর ওপর বন্দী বিনিময় হয়েছে। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন, ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/এখন tv।